নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের মনে এক গভীর রেখাপাত করবে। এই গল্পটি এসেছে আপনাদেরই একজন অনুসারীর কাছ থেকে, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি চান এই গল্পটি আমি আপনাদের শোনাই, তাই নাম পরিচয় গোপন রেখেছি। শুনুন তাহলে। একা মায়ের গানের শিক্ষকের বাবার বন্ধু। গানের শিক্ষকের বাবার বন্ধুর প্রতি আমার অসম বয়সের দুর্বলতা, সুরের আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ সম্পর্ক। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আমার নাম রঞ্জনা, বয়স ৩২। স্বামী গত হয়েছেন বছর ৫ আগে। এক ছেলে, অয়ন, ক্লাস 7-এ পড়ে। ছোটবেলা থেকেই গান আমার জীবনের অংশ, কিন্তু সংসার, ছেলে আর একাকিত্বের ভারে কখন যে সেটা হারিয়ে যেতে বসেছিল নিজেও বুঝতে পারিনি। অয়নের জন্য একজন গানের শিক্ষক ঠিক করেছিলাম। সেই সূত্রে পরিচয় অনিশদার সাথে। অনিশদা আমার স্বামীর স্কুল জীবনের বন্ধু, আমার থেকেও প্রায় ১৫ বছরের বড়। আমার স্বামীর মৃত্যুর পর যখন আমি সম্পূর্ণ একা, তখন তিনিই আমাকে সবচেয়ে বেশি আগলে রেখেছিলেন। অয়নের গানের পাশাপাশি আমারও যে একসময় গান শেখার স্বপ্ন ছিল, সেটা তিনিই প্রথম মনে করিয়ে দেন। তার কথায়, রঞ্জনা, তুমি তো এখনও অনেক সুন্দর গাও, কেন এই সুরগুলো হারিয়ে যেতে দিচ্ছ? অয়নের তো একজন ভালো মায়ের পাশাপাশি একজন গায়িকা মাও দরকার। তার এই কথাগুলো আমার বুকের ভেতরটা কেমন যেন করে দিয়েছিল। বহুদিন পর কেউ আমাকে নিয়ে এভাবে ভেবেছে। অনিশটা আমার স্বামীর বন্ধু হলেও তার আচরণে কখনো তার সেই পরিচিতির ছাপ দেখিনি। তিনি ছিলেন আমার কাছে এক আশ্রয়। তার উপস্থিতি আমার একাকী জীবনে এক নতুন সুর এনে দিয়েছিল। প্রথমে সবটাই ছিল স্বাভাবিক, অয়নের গানের ক্লাস, মাঝে মাঝে আমার সাথে গানের চর্চা। কিন্তু কখন যে সেই স্বাভাবিকতা এক অন্য মাত্রা পেতে শুরু করল, তা আমরা কেউই বুঝিনি। অনিশটা যখন আমার দিকে তাকাতেন, তখন তার চোখে এক অন্য রকম দীপ্তি দেখতে পেতাম। সেই দীপ্তি ছিল ভালোবাসার, আকর্ষণের। আমারও, যা আমি কোনোদিন প্রকাশ করার সাহস পাইনি। আমার ভেতরের নারী সত্তা যেন সেই দীপ্তির প্রতি সাড়া দিতে শুরু করল। আমার মনে হতো আমি এক নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছি। অনিশদা আমার প্রয়াত স্বামীর সবচেয়ে কাছের বন্ধু। তার সাথে এমন কিছু ভাবা, এমন কিছু অনুভব করা, এ তো ঘোর অন্যায়। কিন্তু মন কি আর যুক্তির কথা শোনে? যখন তিনি আমার গলা ধরে প্রশংসা করতেন অথবা আমার চোখের দিকে তাকিয়ে বলতেন, রঞ্জনা, তোমার গানে যেন জাদু আছে, তখন আমার সারা শরীর কেমন যেন কেঁপে উঠত। তার হাতের স্পর্শে, তার গলার স্বরে আমি এক অজানা রোমাঞ্চ অনুভব করতাম। আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। অয়নের ক্লাসের অজুহাতে অথবা নিজের গান শেখার তাগিদে আমি তার কাছে যেতে শুরু করলাম, তার বাড়িতে, তার স্টুডিওতে। তার বাড়িটা ছিল বেশ নিরিবিলি। সেখানে বসে গান শেখা অথবা নিছক গল্প করা আমার কাছে এক অন্যরকম শান্তি এনে দিত। তার স্টুডিওতে পুরনো দিনের রেকর্ড বাজত, আর আমি তার পাশে বসে সেই সুর শুনতাম। একদিন আমরা দুজনে মিলে একটি পুরনো বাংলা গান গাইছিলাম, মেঘ কালো, জল কালো, আকাশ কালো করে। গানটির কথাগুলো যেন আমাদের মনের অবস্থাকেই ফুটিয়ে তুলছিল। গান গাইতে গাইতে আমি তার দিকে তাকালাম। তিনি তখন তন্ময় হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল এক গভীর অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি যেন সেই চোখে আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। কথা বলতে বলতে তার হাত আমার হাতের ওপর এসে পড়ল। প্রথমে আমি হাত সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা আমাকে আটকে রাখল। তার আঙুলগুলো ধীরে ধীরে আমার আঙুলগুলোকে স্পর্শ করল। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। উত্তেজনায়, ভয়ে আর এক অজানা আকর্ষণে আমার দম বন্ধ হয়ে আসছিল। তিনি ফিসফিস করে বললেন, রঞ্জনা। তার গলার স্বর কাঁপছিল। আমিও কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন উধাও হয়ে গেল। আমি অনুভব করলাম আমি তাকে চাই। তিনি আমার খুব কাছে চলে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হল এই বুঝি জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আবার মনে হল এই বুঝি জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত এসে গেছে। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর আলতো করে স্পর্শ করল। এক বিদ্যুৎ চমকের মতো আমার সারা শরীর কেঁপে উঠল। সেই প্রথম চুম্বন ছিল, ভয়ের, অনিচ্ছার, অথচ গভীর আকর্ষণের। আমাদের দুজনেরই বয়স হয়ে গেছে, সমাজে আমাদের অবস্থান আছে, কিন্তু সেই মুহূর্তে সব সামাজিক বন্ধন, সব দ্বিধা যেন তুচ্ছ হয়ে গিয়েছিল। তার ঠোঁট আমার ঠোঁটে আরও দৃঢ়ভাবে চেপে বসল।
আমি তার বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। সেই রাত আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, এক নিষিদ্ধ অধ্যায়। আমরা জানতাম এ পথ আমাদের জন্য নয়, কিন্তু আমরা নিজেদের আটকাতে পারছিলাম না। আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, লুকিয়ে আড়ালে। একে অপরের সান্নিধ্য পেতে আমরা মরিয়া হয়ে উঠতাম। একদিন অয়নের স্কুলের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তাও এসেছিলেন। তিনি দূরের এক কোণ থেকে আমাকে দেখছিলেন। তার চোখে ছিল সেই পরিচিত আবেগ। হঠাৎ তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমাদের মধ্যে কিছু কথা হলো। আমাদের ফিসফিস করা কথা, একে অপরের দিকে তাকানো, সেসব হয়তো অনেকের নজরে পড়েছিল। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি আমাকে বললেন, রঞ্জনা, একটু কথা ছিল। আমি তার সাথে গেলাম। তিনি আমাকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। গাড়িতে উঠে তিনি আমার হাত ধরলেন, আমার দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে আমি সেদিন যা দেখেছিলাম তা কি এখনও আছে? আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বলতে পারছিলাম না। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার হাতে আমার গাল আলতো করে স্পর্শ করলেন। রঞ্জনা, প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না। আমি তোমাকে ভালোবাসি। তার কথাগুলো আমার কানে এক ঝড়ের মতো আছড়ে পড়ল। আমি তাকে ভালোবাসি। আমি কি সত্যিই ভালোবাসি এই অসম বয়সী সমাজের চোখে অগ্রহণযোগ্য প্রেমকে? কিন্তু তার চোখের দিকে তাকিয়ে, তার স্পর্শ অনুভব করে আমার মনে হল আমি তাকে ভালোবেসে ফেলেছি। তিনি আমার দিকে আরও কাছে এলেন। তার ঠোঁট আমার কপালে আলতো করে ছুঁয়ে গেল। আমার সারা শরীর এক অচেনা সুখে ভরে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়ির বাইরে থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, তুমি এখানে? আমরা চমকে উঠলাম। পিছনের সিটে অয়ন দাঁড়িয়ে, তার চোখে বিস্ময় আর সন্দেহ। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমারও মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই বুঝি সব শেষ? এরপর কি হলো তা আমি এখনো জানি না। আমি শুধু অনুভব করতে পারছিলাম আমার জীবন এক নতুন, আরও কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। আমি কি আমার ছেলেকে সব সত্যি বলতে পারবো, নাকি এই অসম সাহসী প্রেমকে এভাবেই লুকিয়ে রাখতে হবে? আজ এই পর্যন্তই। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা সেটাও জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।